মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আজকের গল্প মরার খাট। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা, সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং বিজিএম ওম অরূপ, পোস্টার ডিজাইন অর্ঘ্য কুসুম চক্রবর্তী। গল্প পাঠে রয়েছেন সুশান্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্ঘ্য কুসুম চক্রবর্তী, শ্রাবণী মৈত্র, গৌতম শিকারী, চঞ্চল কুমার, লাভলি মুখার্জি এবং সুশান্ত। বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ, আর কিছু পছন্দ মানুষের হৃদয়ে বসে যায়, মনে প্রাণে সেটাকে গুছিয়ে রাখে। সব কিছুর থেকে ওটাই হয়ে ওঠে প্রিয় জিনিস। তেমনি প্রিয় জিনিস ছিল কাশী ব্যানার্জির পালঙ্ক, অথবা বলা যেতে পারে শোবার খাট। কেউ যদি ভুল করেও ওই খাট ছুঁয়ে ফেলত তবে তার আর নিস্তার নেই। একবার তার নাতি নাতনিরা ওই খাটে উঠে খেলা করছিল, তাই দেখে কাশী ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছিল। বাড়ির সকলে এখন বুঝে গেছে, তাই আর কেউ ছেলে মেয়েদের দাদুর ঘরে পাঠায় না, আর খুব দরকার না থাকলে নিজেরাও ওই ঘরে প্রবেশ করে না। কাশী ব্যানার্জি দিন 15 আগে হৃদরোগে মারা গেছে। বুকের বাঁ দিকে ব্যথা উঠতে ছেলেরা হসপিটালে নিয়ে গেছিল, কিন্তু একটু সুস্থ হতেই সে বাড়ি ফিরে আসে। ওই খাট ছাড়া তার নাকি ঘুম আসছিল না। এটাও সত্যি, হসপিটাল থেকে এসে সে যে ওই খাটে ঘুমোলো আর উঠল না। কাশী ব্যানার্জি মারা যাওয়ার পরে ছেলেরা ঠিক করল ওই খাট তারা আর এই বাড়িতে রাখবে না। এই খাটের মায়াতেই হয়তো বাবা ভূত হয়ে খাটে শুয়ে বসে থাকবে, তাই তারা তাদের কাজের মাসি শান্তাকে ওই খাট দান করে দিল। শান্তা কাঠমিস্ত্রি ডেকে খাটটা সেট করে। এই সময় পাশের বাড়ির রিনা আসে। খাট দেখে সে বলে ওঠে, এই তো খুব সুন্দর খাট রে। তোর বাবুর বাড়ির লোকেরা খুব ভালো বলতে হয়, না হলে এত দামি খাটটা তোকে বিনি পয়সায় দিয়ে দেয়। বড় মালিকের খুব পছন্দের খাট ছিল, একদম নিজের বাচ্চার মতো যত্ন করে রাখতো, কাউরে খাটে বসতে দিত না। যাক, ভালোই হয়েছে, এবার তোদের আর ওই ভাঙা চৌকিতে শুতে হবে না। শান্তা খাটটাকে ভালো করে পরিষ্কার করে ওর ওপর তোষক চাদর পেতে বিছানা তৈরি করে ফেলে। রাতে শান্তার বর কাজ থেকে ফিরে এসে খাট দেখে তো খুব খুশি, এবং রাতের খাবার খেয়ে ঘুমোবে বলে সে খাটে গিয়ে শোয়। শান্তা তখনও কাজ শেষ করে উঠতে পারেনি। এঁঠো থালা বাসন নিয়ে বাইরে কলপাড়ে গিয়ে মাজতে থাকে। শান্তার বর বিছানায় ঘুমোবার চেষ্টা করছে। হঠাৎ তার মনে হয় খাটটা যেন কেউ দোলাচ্ছে। সে ভাবে তার মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হয় খাটটা ঘুরতে শুরু করেছে। তার শরীর হালকা হয়ে যায়। সে ভয়ে চোখ বুজে ঘাপটি মেরে শুয়ে থাকে। হঠাৎ খাটটা যেন ওপরে উঠে ভাসতে থাকে। এবার সে আর নিজেকে সামলাতে পারে না, ভয়ে চোখ বুজেই চিৎকার করতে থাকে, বউ বউ বাঁচা, আমাকে কেউ ওপরে তুলে নিয়েছে, খাট ঘোরাচ্ছে, মেরে ফেলবে আমায়,
বউ কোথায় রে তুই? শান্তা বরের ডাক শুনে থালা বাসন ফেলে ছুটে আসে। এই কি হলো গো? কি কি হয়েছে তোমার? হ্যাঁ এ মা, কি হলো গো? ও গো, কি হলো তোমার? শান্তা দেখে তার বর চোখ বুজে বিছানায় শুয়ে কাঁপছে আর চিৎকার করছে। শান্তা বরকে ধরে নাড়াতে থাকে। কি কি গো, কি হলো তোমার? আরে কি হলো? বউ বাঁচা, এ বউ, ওরে বাবা রে, মেরে ফেললো বউ, বউ বাঁচা। শান্তার বর খাট থেকে লাফ মেরে নেমে আসে। এরপরে খাটের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, এই খাট তাড়াতাড়ি বিদায় কর, এই খাটে ভূত আছে, এই খাট অভিশপ্ত। শান্তা পরের দিন সকালবেলায় বাবুর বাড়ি কাজে যায় আর বলে তারা যেন খাটটাকে ফেরত নিয়ে নেয়। ওই খাট বড় মালিক ছাড়েনি, ওই খাটে বড় মালিকের ভূত আছে। কিন্তু বাবুরা ওই খাট ফেরত নিতে রাজি হয় না, বলে বিক্রি করে দিতে, আর না হলে কাউকে দান করে দিতে। শান্তা ওর বরকে এসে এই কথা জানায়। শান্তার বর পুরনো আসবাবপত্রের দোকানে কথাবার্তা বলে খাটটাকে ঘর থেকে বিদেয় করে। কয়েক মাস পরে। রিপেন, কাঠমিস্ত্রিরা কি খাটটা সেট করে গেছে? হ্যাঁ কর্তা, দেখুন না, আমি ভালো করে পরিষ্কার কইরা বিছানা অবধি পেতে ফেলছি। এইসব পালঙ্ক এখন আর পাওয়া যায় না। বেশ ভালো লাগছে বল, পালিশটাও একটুও নষ্ট হয়নি। কিন্তু সুমিত দাদা বাবুর কি পছন্দ হইব? ওনারা বিলেত থাকা মানুষ, আধুনিক জিনিসপত্র ব্যবহার করা অভ্যেস। আরে সেই জন্যই তো নিয়ে এলাম। এসব পালঙ্ক বৌমা হয়তো চোখেই দেখেনি। জম্ম কম্ম তাদের তো সবই বিদেশে, এই প্রথম ভারতে আসছে। এই খাট দেখে নিশ্চয়ই তার খুব পছন্দ হবে বল। কিন্তু আমি তো সুমিত দাদা বাবুর কথা বলতেছিলাম। আরে ওর তো পছন্দ হবেই। মনে নেই আমার ঘরের পালঙ্ক সে ছাড়তেই চাইতো না। ওর ওপর খাওয়া, ওর ওপরেই পড়াশোনা, আর ওর নাকি ওই খাটে বসে নিজেকে জমিদার মনে হতো। আর যাই হোক, তুই এখন আর সময় নষ্ট করিস না, যা বাকি কাজগুলো সেরে নে। রাত পোহালেই ওরা এসে পড়বে, আর আমি গিয়ে শঙ্করটাকে বলে আসি গাড়িটা যেন ঝাড়পোছ করে রাখে। সন্ধে নাগাদ এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে কিন্তু। পরের দিন ভোর 3:30 নাগাদ সজলবাবু তার ছেলে আর বৌমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়িতে ফিরে আসে। তখন চারদিকটা অন্ধকার, ভোরের আলো ফুটতে ঘন্টা দেড়েক বাকি আছে। সজলবাবুর ছেলে এবং বৌমা ঈশিতা সজলবাবুর সাথে তাদের জন্য গুছিয়ে রাখা ঘরে এসে প্রবেশ করে। সাথে লাগেজ হাতে নিপেন। ওয়াও, বিউটিফুল! কি এত সুন্দর করে ঘরটা গুছিয়েছে! আর কে, তোমার শাশুড়ি তো নেই, তাই নিপেনের ওপরই এখন পুরো বাড়ির দায়িত্ব। এই খাটটা দেখো, এক্সিলেন্ট! এমন খাট আমি প্রথম দেখলাম। দেখবে কি করে? তোমার বাবা মা ভারতীয় হয়েও তোমাকে তো একবারও এখানে নিয়ে আসেনি। তোমার পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ হয়েছে। এটা কবে আনলে? গত পরশু। কালকে কাঠ মিস্ত্রি দিয়ে ফিটিং করিয়েছি। তোরা কি এখন চা বা কফি কিছু খাবি, না আগে একটু বিশ্রাম করে নিবি? আমার একটু রেস্ট করে নিতে পারলে ভালো হয়। নিশ্চয়ই, তবে তুমি ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করো, আর আমি বরঞ্চ নিজের ঘরে যাই। আমিও তোমার সাথে যাব। নিপেনদা, ওই সুটকেসটা নিয়ে বাবার ঘরে চলো। হ্যাঁ, নিতাসি। ঈশিতা, তবে তুমি বিশ্রাম নাও,
আমি বাবার ঘরে গিয়ে গল্প করি আর গিফটগুলো দেখাই। ওনার জন্য আনা ব্লেজারটা আমার লাগেজেই আছে। ওটা তুমি পরে বার করে দিও। সুমিত, সজলবাবু ও নিপেন ঘর থেকে বেরিয়ে সজলবাবুর ঘরে গিয়ে বসে এবং সজলবাবুর জন্য আর বাড়ির ঝি চাকরদের জন্য আনা গিফটগুলো দেখাতে থাকে। ঈশিতা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাটের ওপর উঠে ঘুমোবার চেষ্টা করে। হঠাৎ ঈশিতার মনে হয় খাটটা যেন আস্তে আস্তে ঘুরছে। ঈশিতা উঠে বসে, এরপর নিজের মাথা দুহাত দিয়ে চেপে ধরে, কারণ সে ভাবে তার মাথা ঘুরছে। এরপরে সে দৃষ্টি দিয়ে কিছু খুঁজতে থাকে। ঘরের এক কোণে রাখা জলের জগ ও কাচের গ্লাস দেখে নেমে আসে এবং জগের থেকে গ্লাসে জল ঢেলে পান করে। যখন সে জল পান করছিল তখন যেন তার মনে হয় খাটের উপর কেউ বসে আছে। সে তাড়াতাড়ি জলপান বন্ধ করে ভালো করে তাকায়, দেখে কেউ নেই। ঈশিতা আর শোয় না। সে ঘর থেকে বেরিয়ে সজলবাবুর ঘরের দিকে চলে যায়। তোর আর কতক্ষণ? ফটিক এক্সারসাইজ করছিল। সে বলে, হয়ে এসেছে, তুই ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে, আমি শুধু 6টা ডিম সেদ্ধ খাবো। সুমিতকে ফোন করবি বলছিলি, বের হওয়ার আগে করে নেবো। তুই ছোট একটা ব্যাগ, তোর আর আমার কয়েকটা ড্রেস নিয়ে নিস। মেদিনীপুরে যখন যাচ্ছি দুদিনের জন্য দীঘায় ঘুরে আসবো। কিন্তু আজ তো আবার রিপোর্টার মধুমিতাকে আসতে বলেছি, আর তুই তো আগে থেকে বলিসনি যে আজ সুমিতদের বাড়ি যাবি। অনামিকার পাঠানো জিনিসগুলো যতক্ষণ না দেখছি মনটা ছটফট করছে। হ্যাঁ, বউ ইংল্যান্ড থেকে জিনিস পাঠিয়েছে, ছটফট তো হবেই। সেটা হতে পারে। ঠিক আছে, তবে ছেড়ে দে, কালকেই নয় সুমিতদের বাড়ি যাব। কিন্তু মধুমিতাকে বলে দিয়েছিস তো আমাদের ফটো কিন্তু কোথাও দেখানো বা ছাপানো যাবে না। ও জানে, এর আগে অনেকবার ও আমাদের ইন্টারভিউ নিয়েছে। সজলবাবুর বাড়ির জমজমাট। ঝি চাকররা যেন আজ খুশির মেজাজে আছে। তার মধ্যে আবার দাদাবাবু বিদেশ থেকে তাদের জন্য ভালো ভালো উপহার নিয়ে এসেছে। আর দুটো লুচি নাও। না না, আমি আর পারবো না। দাদাবাবু, তোমারে দুটো দিই? না, আমার আর লুচি লাগবে না। তুমি বরঞ্চ আমাকে একটু ছোলার ডাল দাও। ও লক্ষ্মী, ছোলার ডালের বাটিটা এখানে নিয়ে আয় দেখিনি। বুঝলে বাবা, ওখানে যতই খাই পেট ভরে, কিন্তু মন ভরে না। সে তো হবেই, আমাদের মতন খাবার ওখানে আর কোথায় পাবি? আমি ঠিক করেছি এখান থেকে সজলের ফেভারিট কিছু খাবারের রান্না শিখে যাব। তাহলে আমি ওকে মাঝে মাঝে রান্না করে খাওয়াতে পারবো। লক্ষ্মী ভালো রান্না করে, ও তোমায় শিখিয়ে দেবে খন। শিখতে চাইছো শিখে নাও, কিন্তু সময় পাবে কোথায়? অফিস আর বাড়ি করতে গিয়েই তো সব সময় শেষ হয়ে যায়। কেন, স্যাটারডে আর সানডে করে দেব। হ্যাঁ, সেটা হতে পারে। এই সময় সজলবাবুর পকেটে থাকা মোবাইল বেজে ওঠে। সে মোবাইল বার করে রিসিভ করে। হ্যালো, নমস্কার, আমি ফটিক বলছি। সুমিত এসে পৌঁছেছে? হ্যাঁ, আমার পাশেই আছে, ওকে দেব? দিন না একটু প্লিজ। এই নে তোর ফোন। কে? নাম বলল ফটিক। ও ইয়েস, অনামিকার হাজব্যান্ড। সুমিত সজলবাবুর থেকে মোবাইল নেয়। হ্যালো, গুড মর্নিং, আমি ফটিক বলছি, অনামিকার হাজব্যান্ড। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আজ আসবেন? না, আজকে হবে না, কাল সকালে গেলে কি অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা নেই, আমরা এখন বাড়িতেই থাকবো। ওকে, আপনি যদি আপনাদের বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দিতেন, সম্ভব হলে লোকেশনটাও পাঠিয়ে রাখবেন। ও শিওর, আমার বাবার নাম্বার থেকে পাঠাচ্ছি। বুঝতেই তো পারছেন, আজ সবে এসে পৌঁছেছি, এখনও এখানকার নাম্বার নিয়ে উঠতে পারিনি। তবে আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আচ্ছা, অনামিকা আমার নাম্বারটা আপনাকে দিয়েছে তো? আপনার নাম্বার, আপনার মিসেসের নাম্বার আর আপনার বাবার নাম্বার
3টে নাম্বারই দিয়ে রেখেছে। খুব ভালো, তবে কাল আসুন, দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। সুমিত ফোন ছাড়লে সজলবাবু জিজ্ঞাসা করে, অনামিকা কে? আমাদের অফিসে কাজ করে, আমার কলিগ। সুমিত সকালের খাওয়া শেষ করে ছিপ নিয়ে নিজেদের পুকুরে যায় মাছ ধরতে, সাথে সজলবাবু। সুমিত ও সজলবাবু দুজনে দুটো ছিপ পুকুরে ফেলে মাছ বড়শিতে গাঁথার অপেক্ষা করতে থাকে। সুমিত হঠাৎ বলে ওঠে, এখানে এলে আমার ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। আজ আমার মনে আছে, একদিন আমি স্কুল ছুটি করে মাছ ধরছিলাম। সেদিন তুমি বাড়িতে ছিলে না, উড়িষ্যায় গিয়েছিলে এক কাস্টমারের থেকে টাকা আনতে। বাড়ি ফিরে যেই তুমি মার মুখে শুনেছ যে আমি স্কুল কামাই করে মাছ ধরছি, অমনি তুমি এসেই আমার ছিপটা ভেঙে দিয়ে সব মাছ জলে ছেড়ে দিলে। অত শাসনে ছিলি বলে আজ বিদেশে গিয়ে ভালো চাকরি করতে পারছিস। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তখন কি বুঝতাম? তখন তো তোমার শাসন আমার কাছে খুব বিরক্তিকর। তোমার আড়ালে মাকে যে তোমার সম্বন্ধে কত কি বলেছি। সজলবাবু হেসে ওঠে, তারপরেই জলে ফাতনার দিকে চোখ যেতে বলে, বড়শিতে মাছ গেঁথেছে, আস্তে আস্তে টান। এদিকে ঈশিতা নিপেনের সাথে বাগানে গাছ দেখছিল। বাহ, সবজি তো অনেক হয়েছে। নিশ্চয়ই বাইরে থেকে কোনো সবজি কিনে খেতে হয় না। না, কর্তা বলে বাজারে সব ওষুধ মারা সবজি বিক্রি হয়, তার চেয়ে ভালো নিজেরা চাষ করে খাওয়া। এই গাছগুলোতে বোধহয় সার দেওয়া হয় না। হয়তো আমরা নিজেরা গোবর আর পাতা পচিয়ে অর্গানিক সার তৈরি করে তারপরে দিই। বাহ, খুব ভালো। ওই দিকটায় বেশ বড় বড় ডালিয়া ফুটেছে। হ্যাঁ, কর্তার ফুলের খুব শখ, তাই ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা আরো অনেক রকম ফুল লাগানো হয়েছে। সামনে যাও না, ছুঁয়ে দেখো। নিপেনদা, আমার কটা ফটো তুলে দাও না। আমি কোনোদিন ফটো তুলছি নাকি? আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। এদিকে এসো, এই দেখো, মোবাইলটা ধরো। যখন আমি রেডি বলবো তার একটু পরে মোবাইলের এইখানে আঙুলটা লাগিয়ে দেবে, তবেই ফটো উঠে যাবে। ঠিক আছে। সকালটা এইভাবেই ঘুরে ফিরে আনন্দ করে কাটল। দুপুরে খাওয়া দাওয়ার পর নদীর পাড়ে জগন্নাথ মন্দিরে গেছিল ঘুরতে। এরপর নৌকো ভ্রমণ করে কিছুক্ষণ নদীর পাড়ে বসে সবাই বাড়ি ফেরে। এখন কি খাবি? একটু বেগুনি ভেজে দেবে, তবে মুড়ি দিয়ে খেতে পারবি। মুড়িটা কি? প্রফিট রাইস। নিশ্চয়ই অনেক টেস্টি হবে। খেয়ে দেখো। নিপেনদা। নিপেন সুমিতের ডাক শুনে ঘরে এসে ঢোকে। বলো দাদা বাবু। লক্ষ্মীকে গিয়ে বলো বেগুনি ভাজতে। এখন আমরা মুড়ি আর বেগুনি খাবো। লক্ষ্মী তো নাই, পূজা দিতে গেছে। তাপসের বলতাছি, ও ভেজে দেবে খন। এই বলে নিপেন চলে যাচ্ছিল। সুমিত বলে, আর শোনো, আজ আমরা 8টা নাগাদ খেয়ে নেব। জার্নি করে এসেছি, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব। ঠিক আছে। নিপেন চলে যায়। সজলবাবু ঈশিতাকে বলে, আমাদের এখানটা তোমার কেমন লাগছে? খুব সুন্দর, যাকে বলে এক্সিলেন্ট। তার মধ্যে আজ আবার নৌকো চড়েছি, দারুণ এক্সপিরিয়েন্স। ঈশিতা, ওটা নৌকো না, নৌকো। কো কো নৌকো। ছাড়ো তো সব, বুট বললেই মিটে যায়। ঠিক বলেছ। সুমিত আর ঈশিতা রাত 8টা নাগাদ রাতের খাওয়া সেরে নেয়। এরপর ব্রাশ করে ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় 9:15 বাজে। বাইরে কোথাও একটা কুকুর এক নাগাড়ে কেঁদে চলেছে। সুমিত ও ঈশিতা ক্লান্ত থাকার দরুন শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঈশিতার মনে হয় খাটটা কেউ যেন নাড়াচ্ছে। ঈশিতার ঘুম হালকা হয়ে যায়।
সে ঘুম জড়ানো চোখে মাথাটা তুলে এদিকে ওদিকে দেখতে থাকে। তারপর কাত হয়ে নিজের মুখটা নিচু করে খাটের নিচে তাকাতেই দেখে একটা লোক খাটের নিচে হামাগুড়ি দিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা লোকটাকে দেখে চিৎকার করে ওঠে। ঈশিতার চিৎকার শুনে সুমিত ভয় পেয়ে ঘাবড়ে উঠে যায়। কি হলো? পেটের নিচে একটা লোক বসে আছে। হোয়াট? সুমিত তাড়াহুড়ো করে খাট থেকে নেমে লাইট জ্বালায়। এরপরে খাটের নিচটা নিচু হয়ে দেখে, কিন্তু সে কোনো মানুষকে দেখতে পায় না। সে উঠে দাঁড়িয়ে বলে, কোথায়? কেউ তো নেই। আমি নিজের চোখে দেখেছি, একজন বয়স্ক লোক ওখানে বসেছিল। তোমার মনের ভুল। অনেক সময় নতুন জায়গায় আসলে এরম হয়। এ নাও, একটু জল খাও, তারপর ভগবানের নাম করে শুয়ে পড়ো। ঈশিতা জল খেয়ে আবার খাটে উঠে শুয়ে পড়ে। সুমিত লাইট অফ করে সেও গিয়ে শোয়। সুমিত কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঈশিতার ঘুম আসে না। সে চোখ বুজে শুয়ে থাকে। হঠাৎ কিছুক্ষণ পরে তার মনে হয় খাটটা ঘুরতে শুরু করেছে। ঈশিতা তবু চোখ খোলে না। কিছুক্ষণ পর সুমিতের ঘুম হালকা হয়ে যায়। তার মনে হয় খাট ঘুরছে। এরপর খাট আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। ঈশিতা এবার নিজেকে সামলাতে পারে না, ভয়ে চিৎকার করে খাট থেকে নেমে আসে। সুমিতও সাথে সাথে লাফ দিয়ে খাট থেকে নামে। তারা দুজনেই ভয় পেয়ে খাটের দিকে তাকিয়ে আছে। এই সময় ঘরের দরজায় ধাক্কা মারার আওয়াজ শোনা যায়। ঈশিতা সুমিত দুজনেই চমকে ওঠে। সুমিত, কি হয়েছে? মনে হলো ঈশিতার চিৎকার শুনলাম। সুমিত তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দরজা খোলে। সাথে সাথে ঘরে এসে ঢোকে সজলবাবু, নিপেন, লক্ষ্মী, তাপসী। কি হয়েছে বাবা? এই খাটটায় কোনো প্রবলেম আছে। প্রবলেম? ঈশিতা তখনও খাটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সজলবাবু ঈশিতার সামনে যায়। কি হয়েছে ঈশিতা? এই বেডে কিছু একটা আছে, আমি এই বেডে শোবো না, প্লিজ, আমি শোবো না। সে ঠিক আছে, তোমরা বরং আমার খাটে গিয়ে শুয়ে যাও, আমি না হয় এখানে শুয়ে পড়ছি। বাবা, তুমিও শুও না প্লিজ। আমি বলছি এই খাটটা ভালো না, নিজে থেকে ঘুরছে, তো ওপরে উঠে যাচ্ছে। ইয়েস ড্যাডি, সুমিত ঠিক বলছে। আর আগে আমি একজন ওল্ড ম্যানকে খাটের নিচে বসে থাকতে দেখেছি। আহা, তোরা মিথ্যে ভয় পাচ্ছিস। আসলে তোরা এতটা পথ প্লেনে চড়ে এসেছিস, তাই তোদের এসব মনে হচ্ছে। যা, তোরা আমার ঘরে গিয়ে শুয়ে পড়তো। বাবা, ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। প্লিজ প্লিজ তুমি চলো, এই ঘরে কাউকে শুতে হবে না। টানাটানি করিস না, হাতটা ছাড়। ঠিক আছে, অসুবিধে হলে না হয় উঠে অন্য ঘরে চলে যাব। অন্য ঘরে যাবেন কি করে? সেই ঘরগুলো তো পরিষ্কার করা নাই। আমি বরঞ্চ আমার বিছনাটা নিয়ে আসি, এই ঘরে নিজে মেঝেতে আমি শুয়ে পড়বো খন। হ্যাঁ, তাই করো নিবেন্দা, বাবা যখন শুনবেই না। ড্যাডি, চলুন আমরা সবাই আজকে রাতটা একসাথে আপনার ঘরে কাটাই। আমাকে নিচে একটা বিছানা করে দেবেন, তাতেই হয়ে যাবে। তা কখনো হয়? তোমরা জার্নি করে এসেছো, যাও তোমরা নিশ্চিন্তে ঘুমোও তো। তোমরা যাও, আমি বাবুর সাথে আসি। ঠিক আছে, যখন তুমি শুনবেই না, কিন্তু কোনো রকম অসুবিধা হলে ডাকবে। আমি দরজা খোলা রাখছি। নিবেন্দা, তুমিও দরজাটা খোলা রেখো। ঠিক আছে। কুকুরটা কেঁদেই চলেছে। দূরে শোনা যাচ্ছে শিয়াল আর রাত পাখির ডাক। রাত এখন বেশ গভীর। ডিসেম্বর মাস, তাই কুয়াশা চারদিকটা ঘিরে রেখেছে। সজলবাবু ঘুমিয়ে পড়েছে।
নিচে মেঝেতে বিছানা পেতে ঘুমোচ্ছে নিপেন। সজলবাবু ঘুমের মধ্যে বুঝতে পারে খাটটাকে কেউ যেন ঘোরাচ্ছে, প্রথমে আস্তে, এরপর জোরে জোরে। সজলবাবুর ঘুম ভেঙে যায়। সে চুমকে উঠে বসে, খাটের দিকে তাকায়, কিন্তু খাট তো ঘুরছে না। সে খাটের পাশে নিচে তাকায়, দেখেন নিপেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সজলবাবু কম্বল মুড়ো দিয়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার মনে হয় খাটটাকে কেউ শূন্যে তুলে নিচ্ছে। সজলবাবুর শরীর হালকা হয়ে যায়। তবু সে স্বপ্ন দেখছে ভেবে চোখ খোলে না। খাটটা এবার আগে পিছে করে তুলতে থাকে, তবুও সজলবাবু চোখ খোলে না। এরপর খাটটা একবার নিচে আর একবার ওপরে শূন্যে ভাসতে থাকে, তবুও সজলবাবু চোখ খোলে না। এবার কাশী ব্যানার্জির ভূত বিরক্ত হয়ে আবির্ভাব হয় খাটের ওপরে। সে সজলবাবুর পাশে বিছানার খালি অংশটায় এসে বসে এবং তার হাতের বড় নখ দিয়ে সজলবাবুর কানে সুরসুরি দিতে থাকে। কিন্তু সজলবাবু ঘুমের চোখে মাছি বসলে যেমন সুরসুরি লাগে তেমনি মনে করে কান চুলকে নেয়, তবু চোখ খোলে না। এবার কাশী ব্যানার্জি খুব রেগে যায়। সে এবার খাটের উপর উঠে দাঁড়িয়ে ফুটবল মারার মতন সজলবাবুর কোমরে সপাটে লাথি মারে। সজলবাবু খাট থেকে সোজা নিচে নিপেনের পাশে গিয়ে ধপাস করে পড়ে। ওরে বাবা রে, গেল আমার কোমরটা। সজলবাবু নিচে পড়ার সাথে সাথে তার আওয়াজে নিপেন চমকে উঠে বসে। কি হয়েছে কর্তা? আপনি পড়লেন কি কইরা? ও দীপেন, এই কোমরটা মনে হয় গেল রে বাবা। ডাক ডাক, সুমিতদের ডাক। দাদাবাবু, ও দাদাবাবু, তাড়াতাড়ি আসেন। কর্তা খাট থেকে পইড়া গেছে। কর্তা, আপনি হাসতে হাসতে ওঠার চেষ্টা করেন। না রে দীপেন, কোমর তো তুলতেই পারছি না। দাঁড়ান, আমি ঘরের লাইটটা জ্বালাই। এই সময় সুমিত আর ঈশিতা ছুটে আসে। কি হলো নিপেনদা? এ কি বাবা, তুমি নিচে বসে? এরই মধ্যে নিপেন উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছে। কর্তা খাট থেকে পড়েই গেছে। সুমিত ঈশিতা তাড়াতাড়ি ছুটে গিয়ে সজলবাবুর পাশে বসে। পড়লে কি করে? পড়িনি রে, মনে হলো কেউ লাথি মেরে ফেলে দিল। তোমাকে বললাম এই খাটে শুও না। নিপেনদা, কোনো ডাক্তারকে এখন ডাকা যাবে? অমল ডাক্তারের নাম্বার তো আছে, দেখতাছি ফোন কইরা। কর্তা, আপনার মোবাইলটা কোথায়? এখন ফোন করে কোনো লাভ হবে না, সে এই শীতের মধ্যে আর আসবে না। তুই বরঞ্চ একটু গরম সেক দেওয়ার ব্যবস্থা কর। আপনি কি উঠে দাঁড়াতেই পাচ্ছেন না? না গো, একদমই কোমর তুলতে পারছি না। তোমরা মনে হয় ঠিকই বলেছ, এই খাটে কিছু একটা আছে। খাটটা নিজে নিজে নড়ছিল, ঘুরছিল, আবার শূন্যে ভেসে উঠছিল। আমি প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু এখন বুঝতে পারছি ওটা স্বপ্ন ছিল না। কর্তা, আমি ইস্ত্রিটা নিয়ে আসি। কাপড় গরম কইরা সেক দিলে আরাম লাগবো। যা করবি কর, কোমরটা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। নিপেন চলে যায়। সুমিত সজলবাবুকে জিজ্ঞাসা করে, তুমি এই খাট কোথা থেকে এনেছিলে? শিয়ালদা থেকে। খাটটা থেকে পছন্দ হয়ে গেল। তাছাড়া এই ধরনের পালঙ্ক আজকাল তো আর দেখা যায় না, তাই ভাবলাম তোরা আসছিস, পুরনো খাটটা সরিয়ে এটাকে রাখি। আর তাছাড়া তোর ছোটবেলা থেকেই পালঙ্কে শুতে ভালো লাগে। কি করে বুঝবো? ভালো করতে গিয়ে একটা ভুতুড়ে খাট নিয়ে আসবো। কথাটা শুনে সুমিত আর ঈশিতার একসাথে মুখ থেকে বেরিয়ে আসে, ভুতুড়ে? ভুতুড়েই তো, না হলে এমন কাণ্ড ঘটবে কেন? সুমিত ও ঈশিতা ভয় পেয়ে যায়। তারা খাটটার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা বলে ওঠে, আমি তবে ঠিকই দেখেছিলাম, ভূতটা খাটের নিচে হামাগুড়ি দিয়ে বসেছিল। এমন সময় কাশী ব্যানার্জি ভুতুড়ে হাসি হেসে ওঠে। হা হা
হাসি শুনে সবাই ভয় পেয়ে যায় এবং পাথরের মতন শক্ত হয়ে খাটটার দিকে তাকিয়ে থাকে। সকাল হলেই অমল ডাক্তারকে ফোন করে আনানো হয়। অমল ডাক্তার ভালো করে চেক আপ করে পেন কিলার সহ কিছু ওষুধ লিখে দেয় আর একটা এক্সরে করে নিতে বলে। একটু বেলা হলে নিপেন গিয়ে ওষুধগুলো নিয়ে আসে এবং সজলবাবু ওষুধ খাওয়ার পরে একটু বেটার ফিল করে। নিপেন, কাঠ মিস্ত্রিকে ডাক, ওই খাটটাকে খুলে এখনই বাড়ি থেকে বিদায় কর, আর আর আগের খাটটাকে ওই ঘরে সেট করে দে। আর আজ সব কটা রুম পরিষ্কার করে ফেলবি, আর যদি একা না পারিস রামু আর জগাই সবাইকে ডেকে নিয়ে আয়, ওদের বল আজ আর বাগানে কাজ করতে হবে না। সজলবাবু কথাগুলো সব নিজের খাটে হেলান দিয়ে বসে বলে। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি সব সামলে নেব। দাদাবাবু, তোমাদের তো সারা রাত ঘুম হলো না, আমি মিস্ত্রি ডেকে খাট পাল্টে দিতেছি। তোমরা সকালে খাবার খেয়ে বিশ্রাম করো গিয়ে। আমি আর ওই রুমে শোবো না, আমাদের জন্য অন্য ঘর পরিষ্কার করে দাও। হ্যাঁ, সেটাই ভালো। তুই বরঞ্চ আমার দক্ষিণ দিকের ঘরটা ওদের ব্যবস্থা করে দে। ঠিক আছে দাদাবাবু, তোমাদের জন্যে লুচি তরকারি বানাতে বলি। যা হোক একটা হলেই হবে। ঠিক আছে। নিপেন চলে যায়। সুমিত সজলবাবুকে বলে, বাবা, তুমি কি একটু শোবে? আমি তোমাকে হেল্প করতে পারি। এখন খুব একটা ব্যথা নেই, শোবার ইচ্ছে হলে আমি নিজেই শুয়ে পড়তে পারবো। আর যতক্ষণ টিফিন না হচ্ছে তোরা একটু বিশ্রাম করে নে। তুই আমার পাশে চলে আয়, আর ঈশিতা, তুমি ওই সোফাটায় লম্বা হয়ে নাও। দুপুর 12:30 নাগাদ একটা ভাড়ার গাড়ি করে ফটিক ও অমিত পৌঁছয় সজলবাবুর বাড়ির সামনে। এরপর গাড়ি থেকে নেমে বাড়ির বড় গেটটা ঠেলে ওরা ভিতরে প্রবেশ করে। তখন নিপেন কাঠ মিস্ত্রিদের সাথে কথা বলছিল। তোমাদের কে বলছে ওই খাটে ভূত আছে? আপনাদের কাজের মাসি বলেছে, আর শুধু আমরা না, সারা পাড়া এই খবর জানে। ওরে বাবা, এ তো কাঠালে গন্ধর মতন সরিয়ে গেছে। আমাদের গতকালকের ফিটিংয়ের টাকাটা দিয়ে দিন, আমাদের পাশের পাড়ায় কাজ আছে। শোনো ভাই, গুজবে কান দিও না। গতকাল যখন তোমরা খাট ফিটিং করলে তখন কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? শুনুন, টাকা দিলে দিন, না হলে ছাড়ুন, আমরা ওই খাট খুলতে পারবো না। ঠিক আছে, তোমরা যাও, আমি পরে গিয়া দোকানে দিয়ে আসবো খন। কাঠ মিস্ত্রি দুজন চলে যায়। এমন সময় নিপেনের চোখ পড়ে ফটিকদের দিকে। আপনারা কাউরে খুঁজছেন? হ্যাঁ, সুমিত আছে বাড়িতে? আছে, কিন্তু এখন তো তারা ঘুমাইতেছে। এই অসময়ে ঘুমোচ্ছে কেন? কাল সারা রাত কেউ ঘুমাইতে পারে নাই, এমনকি আমিও না। আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে, তবু ঘুমাবার কোনো উপায় নাই। আমি ঘুমালে কাজগুলো তো আর হইব না। কাল রাতে আপনারা ঘুমোতে পারেননি কেন? ভূতের ভয়। কত একটা খাট কিনে এনেছে, সেই খাটটায় ভূত আছে। খাটে ভূত? হ্যাঁ, দেখলেন না কাঠের লোকগুলা খাট খুলতে রাজি হলো না। সুমিতের বাবাও নিশ্চয়ই ঘুমোচ্ছে। উনি ঘুমাইতেছে কি না কইতে পারতেছি না। আপনারা বরঞ্চ চলেন আমার সাথে। যদি কর্তা ঘুমায়, আপনারা নয় বসার ঘরে একটু বসবেন। ঘন্টা খানিকের মধ্যেই তো সবাই দুপুরে খাবার খাইতেই উঠবে, তখন দেখা করি নেবেন। সেটাই ভালো, চলুন। নিপেন ফটিক ও অমিতকে বাইরে দাঁড় করিয়ে দরজার পর্দা সরিয়ে সজলবাবুর ঘরে প্রবেশ করে। দেখে সজলবাবু চোখ বুজে তার বিছানায় শুয়ে আছে। নিপেন আস্তে করে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ানো ফটিকদের বলে, কর্তা ঘুমাইতেছে, আপনারা বরঞ্চ চলেন, বসার ঘরে অপেক্ষা করবেন। ওনারা উঠলে আমি আপনাদের ডাকতেছি।
এমন সময় সজলবাবু ঘর থেকে বলে ওঠে, কি হয়েছে রে নিপেন? কার সাথে কথা বলছিস? নিপেন পুনরায় ঘরে প্রবেশ করে। দাদা বাবুর সাথে দেখা করতে দুজন ভদ্রলোক এসেছেন। কে? ফটিক নাকি? ফটিক বাইরে থেকে উত্তর দেয়, হ্যাঁ কাকু, আমি ফটিক। এই ভিতরে এসো, ভিতরে এসো। ফটিক আর অমিত ধীর পায়ে ঘরে প্রবেশ করে। নমস্কার। নমস্কার। ওই সোফাটার উপর বসো। ফটিক অমিত সোফার উপর বসে। আমি তোমাদের তুমি বলে সম্বোধন করলাম বলে কিছু মনে করলে না তো? তোমরা প্রায় আমার সুমিতের বয়সী হবে। না না, ঠিক আছে। আমি ভাবলাম আপনি ঘুমাইতেছেন, তাই ওনাদের বসার ঘরে নিয়ে যাইতেছিলাম। তুই সারা রাত জাগার পরও কাজ করছিস, আমি কি করে ঘুমাই বল? যা, ওদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর গিয়ে। ঠিক আছে কর্তা। নিপেন চলে যায়। ফটিক জিজ্ঞাসা করে, শুনলাম গতকাল রাতে নাকি আপনাদের বাড়িতে কিসব ভুতুরে কাণ্ড ঘটেছে? আরে আর বলো কেন, একটা পুরনো পালঙ্ক শিয়ালদহ থেকে কিনে এনেছিলাম। বেশ সুন্দর পালিশ করা, প্রায় নতুনের মতো দেখতে। আর তাছাড়া এই কাঠের পালঙ্ক আজকাল পাবোই বা কোথায় বলো? কিন্তু ও খাটে যে ভূত আছে তা বুঝবো কি করে? খাটে ভূত? হ্যাঁ, সুমিতার ওর বউকে ভয় দেখিয়ে তো ও খাটে ঘুমোতেই দিল না। আর আমি শুতে গেলাম তো আমাকে ভয় দেখিয়ে লাথি মেরে খাট থেকে ফেলে দিল। সে কি কথা? খাটটা একবার দেখা যাবে? দেখে কিছু বুঝতে পারবে না, পালিশ করা চকচকে খাট। খাটটা তো মিস্ত্রিদের দিয়ে খুলে ফেলে দিতে বলে দিয়েছিলাম। দেখছি যদি ফেলে না থাকে তবে নিপেনকে বলছি তোমাদের দেখিয়ে দেবে। খাট এখনো খোলা হয়নি, কারণ মিস্ত্রিরা জেনে গেছে ওই খাটে ভূত আছে, তাই তারা হাত লাগাবার সাহস পাচ্ছে না। সে কি কথা? তারা জানলো কি করে? আপনাদের কোনো কাজের মাসি মনে হয় পাড়া লুটিয়েছে। কি মুশকিল, এদের কোনো কথা পেটে থাকে না। খাট যখন ফেলেই দেবেন তখন আর ওটাকে যত্ন করে খোলাবার কি দরকার? ভেঙে বার করে ফেললেই তো হয়। হ্যাঁ, এটা ঠিক বলেছ, তবে নিপেনকে সেটাই বলি। তার আগে আমরা স্বচক্ষে একবার খাটটাকে দেখতে চাই। এমন সময় নিপেন একটা ট্রে করে 3টে চায়ের কাপ আর কিছু বিস্কুট নিয়ে সজলবাবুর ঘরে ঢোকে এবং সেন্টার টেবিলের উপর রাখতে রাখতে বলে, আপাতত এই চা বিস্কুটটা খান, লক্ষ্মী লুচি ভাজতাছে। কর্তা, আপনার জন্য চা এনেছি। আমার জন্য কেন আবার আনলি? সেই সকাল থেকে 2 কাপ অলরেডি হয়ে গেছে। খান, শীতকালে বেশি চা খেলে কিছু হয় না। এই নিন। সজলবাবু খাটে বসে নিপেনের বাড়ানো কাপটা নেয়। এরপর বলে, ওরা ভুতুরে খাটটা দেখতে চাইছে, একবার দেখিয়ে দে তো। ঠিক আছে, আপনারা চা খান, আমি ততক্ষণে একটা কাজ আছে সেরে আসতাছি। ফটিকটা চা খাওয়া শেষ করার একটু পরেই নিপেন এসে ওদের খাটের ঘরে নিয়ে যায়। ফটিক ও অমিত খাটটার চারদিকে ভালো করে দেখতে থাকে। সত্যি খাটটাকে দেখে কেউ বলতে পারবে না যেটা পুরনো খাট। এই বলে ফটিক খাটের উপর পা ঝুলিয়ে বসে। কি করছিস? শুনলি না খাটে ভূত আছে? নাম ওখান থেকে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? নিপেন হেসে ওঠে। অমিত বলে, মজা করছিস? মাস্টার মশাইয়ের ভূতে লক্ষণ আমাকে শিখিয়েছিল। এই সময় সুমিত ও ঈশিতা ঘরে প্রবেশ করে। বাবার মুখে শুনলাম আপনারা এসেছেন। ফটিক খাট থেকে নেমে আসে। আপনারা উঠে গেছেন? হ্যাঁ, এই মাত্র উঠলাম। আপনার সাথে তো আগেই আলাপ হয়েছে, ওনার সাথে আলাপ হয়ে ওঠেন। নমস্কার, আমি অমিত। নমস্কার, আমি সুমিত। আমি সুমিতের মিসেস ঈশিতা। ঈশিতার সাথেও আমার ভিডিও কলে আলাপ হয়েছিল। হ্যাঁ, আমার বার্থডেতে সেদিনই অনামিকা আপনার সাথে ভিডিও কলে আলাপ করিয়ে দিয়েছিল। এই খাটটার সম্বন্ধে আপনার বাবার কাছে শুনলাম। আর বলবেন না, এই খাটের কাণ্ডে কাল সারা রাত শুতে পারিনি। আমাকে একটু ডিটেলস বলবেন? এই খাটে শোবার পর কি কি ঘটেছিল? চলুন
বাইরে রোদে বসে কথা বলি। সেটাই ভালো। এতক্ষণে আপনাদের খাবারটাও হয়তো তৈরি হয়ে গেছে। আমি বরঞ্চ ওখানেই আপনাদের খাবার দাবার ব্যবস্থা করতেছি। আমাকে একটু চা দিও। নেবেন না? আমাকেও দিও। আর ওনারা এখানেই খাবেন, সেটা ব্যবস্থা করো। সে কথা আমারে বলে দিয়েছে। আপনারা রোদে যান, আমি আসতেছি। ফটিকরা সুমিতদের সাথে সামনের বাগানে চেয়ারে এসে বসে। নিপেন লক্ষ্মী তাপসীদের সাথে এনে ফটিকদের জল খাবার আর সবার জন্য চা দিয়ে গেছে। ফটিকরা খেতে খেতে সুমিত ও ঈশিতার থেকে খাটের ভূতের গল্প শোনে। এই সময় সজলবাবু আস্তে আস্তে হেঁটে বাইরে আসে। তোমরা সবাই রোদ পোহাচ্ছ খবর পেলাম, আর তাই আমিও চলে এলাম। আর তাছাড়া রোজই আমি বেশ কিছুক্ষণ রোদে বসে থাকি। বাবা, কোমরের এই ব্যথা নিয়ে বাইরে না এলেই তো পারতে। সজলবাবু ফাঁকা চেয়ারটায় বসে বলে, ব্যথাটা এখন বিশেষ আর নেই। অমল ডাক্তারের ওষুধ কাজ করেছে ভালো। তো তোমরা দেখলে খাটটাকে? হ্যাঁ, দেখলাম, বেশ সুন্দর। আমি ভাবছি আজকের রাতটা আপনাদের বাড়িতে থেকে যাব, আর ওই ঘরে ওই খাটেই আমি শোব। অবশ্য আপনাদের যদি আপত্তি না থাকে। কি বলছিস? আমাদের কিন্তু আজ দীঘায় যাবার কথা। ড্রাইভারকে সেইভাবেই বলে নিয়ে এসেছি। ড্রাইভারের কি আসে যায় আমরা এখানে থাকি কি দীঘায় থাকি? ওনার পয়সা পেলেই হলো। না না, তবু এখানে থাকা যাবে না। দীঘাতে যাব প্ল্যান করে এসেছি, দীঘাতেই চল। আরে বাবা, তোকে ওই ঘরে থাকতে হবে না। ওনাদের এত বড় বাড়ি, তোকে নিশ্চয়ই অন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারবে। আমি জানতাম তোর সাথে থাকলে আমাকে একদিন ওঝার কাজও করতে হবে। আপনারা আমাদের বাড়িতে থাকবেন, এটা তো আমাদের সৌভাগ্য। কিন্তু ওই ঘরে থাকাটা কি ঠিক হবে? সবই তো শুনলেন। সুমিত ঠিকই বলছে, বাড়িতে অনেক ঘর আছে। তোমাদের যেটা পছন্দ হবে থেকে যাও সেই ঘরে, কিন্তু ওই ঘরটায় না থাকাই ভালো বাবা। ঠিক আছে, আপনাদের যখন আপত্তি আছে তখন থাকবো না। তবে আজ আমরা দীঘাতেই চলে যাব। হ্যাঁ, সেটাই ভালো। আপনি রাগ করছেন। দেখুন, আপনার যদি কিছু হয়ে যায় অনামিকাকে কি বলবো? দেখুন, ভূতেদের সাথে এর আগেও আমার দেখা সাক্ষাৎ হয়েছে। ওরা আমার কোনো ক্ষতি করবে না। আগের ভূতগুলো ভদ্রভূত ছিল, এই ভূতটা যে সেই একই রকম ভদ্রভূত হবে জানলি কি করে? আর তাছাড়া আমরা যখন ঠিকই করেছি খাটটাকে ফেলে দেব, তখন সেটাকে নিয়ে আর মাথা ব্যথা করে লাভ কি? ঠিক আছে, আপনাদের যখন সবারই আপত্তি, তবে আর ওটাকে নিয়ে মাথা ব্যথা করলাম না। আমি শুধু ভাবছিলাম, খাটটা নয় ফেলে দিলেন, কিন্তু ভূতটা কি ওই খাটের সাথে চলে যাবে, নাকি এত বড় একটা বাড়ি পেয়ে এখানেই খুঁটি গাড়বে? কথাটা শুনে সুমিত ঈশিতা একে অপরের মুখের দিকে তাকায়। অমিতের ফটিকের ওপর রাগ হয়। সে বুঝতে পারে ফটিক ইচ্ছে করে এই কথাগুলো বলল, যাতে ও আজকের রাতটা ওই ঘরে থাকতে পারে। কিছুক্ষণ পর সজলবাবু বলে ওঠে, কথাটা তুমি খারাপ বলনি। খাট ফেলার সাথে সাথে ওই ভূত যে এই বাড়ি থেকে বিদায় নেবে সেটা হলপ করে বলা যায় না। সে হয়তো অন্য কোনো ঘরে গিয়ে অত্যাচার শুরু করবে। ওরে বাবা, আবার যদি এমন কিছু ঘটে তবে আমি আর এই বাড়িতে থাকবো না। তাই জন্যই তো বলছিলাম, একটা রাত আমাকে ওই ঘরে থাকতে দিন। তুমি কি সত্যি এত বড় রিস্ক নেবে? আমি অনামিকাকে একটা হোয়াটসঅ্যাপ কল করি, ও যদি পারমিশন দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনি খেপেছেন? কোনো বউ কি চাইবে তার হাজবেন্ড ভূতের সাথে রাত কাটাক? আপনারা নিশ্চিন্তে থাকুন, আমার কিছু হবে না। ফটিকদের ভাড়া করা ড্রাইভারের থাকার জন্য বাড়ির একতলার একটা ঘর দেওয়া হয়। এরপরে দুপুরের আহার সেরে ফটিকরা সজলবাবুর ঘরে বসে অনামিকার পাঠানো গিফটগুলো দেখতে থাকে। বিকেলে সজলবাবুদের বাড়ির ক্ষেত বাগান সব ঘুরে
সন্ধেতে জমিয়ে আড্ডা মারতে বসে। তখন সুমিত অনামিকাকে ভিডিও কল করে এবং সবার সাথে কথা হয়। কিন্তু রাতে যে ফটিক ভূতের খাটে শোবে সেই কথা জানায় না। রাতের খাওয়া সেরে ফটিক সেই খাটের ঘরে শুতে যায়। সাথে আসে অমিত সহ বাড়ির সকলে। ফটিকবাবু, আপনি দরজাটা খুলে রাখবেন, আমরা সজাগ থাকব। কোনো যদি অসুবিধা হয় আপনি ঘর থেকে বেরিয়ে আসবেন। এখনো সময় আছে, ভেবে চিন্তে ডিসিশন নিন। আমার মনে হয় খাটটায় শোয়া ঠিক হবে না। আপনারা চিন্তা করবেন না, খুব অসুবিধে হলে অমিত যে ঘরে শোবে সেই ঘরে চলে যাব। আমি এই ঘরেই থাকব। তোর ঠাকুমা তোর দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছিল, তোকে একা ভূতের সাথে ছাড়ি কি করে? ফটিক হাসে। সজলবাবু বলে, ঘরের লাইটটা জ্বালিয়ে রেখো। আর তোমার হাতে কি লোহার রড বা অন্য কিছু অস্ত্র দিয়ে যাব? মরা মানুষকে তো আর মারতে পারবো না, তাই বৃথা ওগুলো রেখে লাভ নেই। এই সময় নিপেন একটা বড় টর্চ লাইট নিয়ে আসে। এই নিন, এটা আপনাদের কাজে লাগতে পারে। থ্যাংক ইউ। আপনার কাছে লাইটার আছে? আমার কাছে আছে। ঠিক আছে, তবে আপনারা গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। সবাই যে যার ঘরে চলে যায়। কোনো একটা কুকুর গতকাল রাতের মতন আজও এক নাগাড়ে কেঁদে চলেছে। পরিবেশটা বেশ ছমছমে ও ভারী হয়ে আছে। অমিত বলে ওঠে, আমি বুঝলাম না, তোর কি ঠেকা পড়ল এই ভূতের খাটে শোয়ার? চুপ, রাতে ভূতের নাম বলতে নেই। অনেক রাত হয়েছে, বরঞ্চ শুয়ে পড়। ফটিক এই বলে হাতের টর্চটা বালিশের পাশে রেখে শুয়ে পড়ে। অমিত রাগে গজগজ করতে করতে খাটে গিয়ে ওঠে। অমিত ফটিক কিছুক্ষণ চুপচাপ জেগে শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো ভৌতিক কিছু ঘটে না। রাত এখন 1টা বেজে গেছে। ফটিক ও অমিত দুজনেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ খাট নড়তে শুরু করে, প্রথমে আস্তে, এরপর জোরে জোরে। ফটিক অমিত দুজনেরই ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকালে দেখে খাট নড়ছে না। অমিত বলে ওঠে, ফটিক, কিছু অনুভব করলি? খাটের ঠান্ডা লেগেছে, তাই শীতে কাঁপছি। তুই মজা করছিস? ফটিক অমিতের কথার উত্তর না দিয়ে চোখ বোঝে। অমিত ভয় নিয়ে চোখ খুলে ঘাপটি মেরে শুয়ে থাকে। কিছুক্ষণ পর অমিতের ঘুমে চোখ বুজে আসে। খাট এবার ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে চরকির মতন শূন্যে উঠে যায়। অমিত এবার নিজেকে সামলাতে পারে না, ভয়ে লাফ মেরে উঠে বসে। ফটিক চোখ বুজে জোর করে শুয়ে আছে। কে রে? কোন হারামজাদা ভূত? সাহস থাকে তো সামনে আয়। ফটিক এবার চোখ খোলে, কিন্তু শোয়া ছেড়ে ওঠে না। সে অমিতকে বলে, বৃথা বলছিস, ভূত টুত কিছু না, ভালো করে দেখ। খাট কাঁপছেও না, ঘুরছেও না। তোর লাইটারটা আমাকে দে তো, আর ঘরের লাইট নিভিয়ে তুই ওই সোফায় গিয়ে শুয়ে পড়। তুই কি পাগল হয়েছিস? ঘরের লাইট নেভালে হয়তো সশরীরে উৎপাত শুরু করবে। তুই লাইটার দে, আর যা বললাম তাই কর। অমিত তার প্যান্টের পকেট থেকে লাইটার বার করে ফটিককে দেয়। এরপর লাইট অফ করে মোবাইলের আলো জ্বালিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। মোবাইলের আলোটা বন্ধ কর। এই আলোতেও তোর অসুবিধে, যত সব সেধে বিপদ নেওয়া। অমিত মোবাইলের আলো অফ করে পাশ ঘুরে শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করে না। ফটিক ঘুমের ভান করে বিছানায় পড়ে থাকে। খাটটা এবার ওপর নিচ করতে শুরু করে। এরপর মনে হচ্ছে খাট ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সরে যাচ্ছে।
আবার জায়গা মতন ফিরে আসছে। ফটিক তবুও চোখ খোলে না, ভয়ও পাচ্ছে না। খাট আবার ঘুরতে ঘুরতে শূন্যে ভেসে ওঠে। ফটিক তবুও ভয় পায় না। এরপর খাট থেমে যায়। বেশ কিছুক্ষণ কোনো রকম কিছু হয় না। এরপর ফটিকের মনে হয় তার পেছন দিকটায় খাটের ওপরে কেউ এসে দাঁড়ালো। এরপরেই ফটিক হাতে ধরা লাইটার জ্বালিয়ে বিদ্যুৎ বেগে পাশ ঘুরে পেছন ঘুরল। সাথে সাথে ভূত কাশি ব্যানার্জির চিৎকার, ওরে বাবা রে, মরে গেলাম রে, এই হারামজাদার বেটা আমার পা পড়িয়ে দিল, ওরে বাবা রে। কাশি ব্যানার্জির গলা পেয়ে অমিত চমকে লাফিয়ে উঠে বসে। কি হলো রে ফটিক, কি হয়েছে? আর কেই বা কথা বলছে? ফটিক তখন খাটের উপর উঠে বসে আছে। সে বলে, একটা বুড়ো আমার কোমরটাকে ফুটবল ভেবে লাথি মারতে যাচ্ছিল। কিন্তু দাদু, আমি যে আগেই আপনার সব কাণ্ড কারখানার কথা শুনে নিয়েছি। বদমাশ ছেলে, আমার খাটে শুয়েছিস কেন? আপনার খাট মানে? সজলবাবু পয়সা খরচা করে রীতিমতন শিয়ালদহ থেকে কিনে এনেছে, আর আপনি বলছেন আপনার খাট? হ্যাঁ, আমার খাট। এই খাটে আমি ফুলসজ্জা করেছি। এই খাটে শুয়ে আমি আমার বউয়ের সাথে সুখ দুঃখের গল্প করেছি। এই খাটে আমার বউ মরেছে। এই খাটে শুয়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। এটা আমার খাট। কথাটা শুনেই অমিত কেমন যেন হয়ে যায়। তার শরীর কাঁপতে থাকে। সে ভাবে, তবে সে এতক্ষণ মরার খাটে শুয়েছিল। অস্পষ্টভাবে কাঁপা কাঁপা গলায় অমিত বলে, ফটিক, নেমে আয়। ওটা মরার খাট, ওই খাটে থাকিস না। এই বলে অন্ধকারে অমিত তার মোবাইল খুঁজতে থাকে। এরপর মোবাইল না পেয়ে আন্দাজে গিয়ে লাইটের সুইচ মারে। লাইট জ্বলার সাথে সাথে খাটের দিকে তাকাতেই অমিতের চোখ বড় বড় হয়ে যায়। শরীরে কাঁপুনি বেড়ে ওঠে। দেখে ফটিকের পায়ের দিকে ডান পায়ের পাতা ধরে বসে আছে একজন বয়স্ক লোক। চুলগুলো ধবধবে সাদা ও কাঁধ অবধি লম্বা। দাঁতগুলো সাধারণ মানুষের থেকে বড় এবং লাল হয়ে আছে। চোখ দুটো নেই, তার বদলে দুটো গর্ত হয়ে আছে, আর মাংস ছাড়া গাল। এক কথায় বলা যায় কঙ্কালের মাথায় কাঁধ অবধি সাদা চুল আর ধুতি পাঞ্জাবি পরা। আপনি কে? আমি কাশি ব্যানার্জি, আর এটা আমার শখের খাট। এই খাটে আমি আমার বউ ছাড়া কাউকে কোনোদিন উঠতে দিইনি। শোয়া তো দূরের কথা। মরে যাওয়ার পরেও খাটের মায়া ত্যাগ করতে পারেননি? না, পারিনি। কিছু জিনিস থাকে যার উপর একটা মায়া পড়ে যায়। আমার তেমনই এই খাটের উপর একটা মায়া পড়ে গেছে। আমার বউ মারা যাবার পরে এই খাটই যেন আমার সব হয়ে ওঠে। যতদিন বেঁচে ছিলাম খাটটাকে আমি আমার নিজের থেকেও বেশি যত্নে রেখেছি। আর এই খাটে কেউ শোবে আমি কিছুতেই হতে দেব না। এই বলে কাশি বিভৎস এক ভয়ঙ্কর রূপ নিয়ে ফটিককে হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে দেয়। না, আমার খাট থেকে। কি করছেন? এই বয়সে আপনার ধাক্কাধাক্কি করা সাজে না। ভুল করে যদি আমার একটা হাত পড়ে যায়, সামলাতে পারবেন তো? কি? তোর থেকে আমি বয়স জ্যেষ্ঠ, আর তুই বলছিস আমায় মারবি? এই বলে কাশি বালিশের পাশে রাখা টর্চ লাইট তুলে
ফটিককে লক্ষ্য করে ছুঁড়ে মারে। ফটিক সরে যেতে সেটা গিয়ে পড়ে একটা সিনারির ফটো ফ্রেমে। ফটোটা দেয়াল থেকে খুলে নিচে পড়ে ভেঙে যায়। অমিত কি করবে ভেবে না পেয়ে ঘরের এদিক ওদিক লাফালাফি করতে থাকে। কাশি হাসতে হাসতে ফটিকের গলা টেপার চেষ্টা করতে থাকে। এই সময় সজলবাবু সহ বাড়ির সকলে ঘরে প্রবেশ করে। কি হয়েছে ফটিক? ঘরে কিছু একটা ভাঙার শব্দ পেলাম। তারপরেই কাশী ব্যানার্জির ভূতকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। ঈশিতা ভূত দেখে ভয়ে চিৎকার করে ওঠে এবং জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। ঈশিতা, ঈশিতা চোখ খোলো। দাঁড়ান দাদাবাবু, আমি জল আনতাছি। এদিকে ফটিকের সাথে কাশী ব্যানার্জির ভূতের ধস্তাধস্তি চলতে থাকে। এক সময় কাশী ব্যানার্জির ভূত ফটিককে গলা টিপে ধরে এবং শূন্যে তুলে নেয়। ফটিকের দম আটকে আসে। তবু সে অতি কষ্টে অমিতকে বলে, অমিত, লাইটার দিয়ে খাটটাতে আগুন ধরি দে। অমিত তাড়াতাড়ি বিছানায় পড়ে থাকা লাইটার তুলে খাটে আগুন লাগাতে যায়। এমন সময় কাশী ব্যানার্জি ফটিককে ছেড়ে ছুটে গিয়ে অমিতের হাত থেকে ঝাপটা মেরে লাইটার ফেলে দেয়। এরপর খাটে উঠে তার উপর পা ঝুলিয়ে বসে থাকে। কিছুক্ষণ সবাই চুপচাপ। এরই মধ্যে ফটিক নিজেকে সামলে নিয়েছে। কাশী ব্যানার্জিও শান্ত হয়েছে। সে বলে ওঠে, এই খাটে আমার আত্মা হাঁটার মতন আটকে আছে। এই খাটই যেন আমার সব। আসলে খাটটা আমার বউয়ের খুব পছন্দ ছিল। আমি জানি এই খাট যতদিন যেখানে থাকবে আমি এটাকে ছেড়ে যেতে পারবো না। তার থেকে বেশ হবে এটাকে পুড়িয়ে ফেলো। এই মরার খাট তুমি পুড়িয়ে ফেলো ফটিক। আমাকে শান্তি দাও, শান্তি দাও। কাশী ব্যানার্জি কাঁদতে থাকে। ফটিক তার সামনে যায়। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার গায়ে হাত তোলার কথা বলে ফেলেছি। তুমি কি আর কাশী ব্যানার্জিকে বলেছ? তার ভূতকে বলেছ? জানো ফটিক, কতদিন আমি ভালো করে ঘুমোইনি। দোকানে যখন খাটটা ছিল ভাবতাম এই বুঝি কেউ নিয়ে গেল আমার প্রিয় খাটটাকে। এটাকে পুড়িয়ে দাও, তবে হয়তো আমি শান্তিতে স্বর্গের দিকে চলে যেতে পারবো। বেশ, আপনার যখন এটাই ইচ্ছে, কাল সকালে পুরোহিত ডেকে পুজো আর্চা করে এটাকে আমরা পুড়িয়ে ফেলার ব্যবস্থা করি। হ্যাঁ, তাই করো। আর তুমি আমাকে ক্ষমা করো বাবা, রাগের মাথা তোমাকে লাথি মেরে দিয়েছি। ঠিক আছে, আপনার ফিলিংস আমি বুঝতে পারছি। আসি ফটিক, অশেষ ধন্যবাদ আমাকে পথ দেখাবার জন্য। তোমরা সবাই ভালো থেকো। এরপরে কাশী ব্যানার্জির ভূত হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন সকালে নিপেন ও বাড়ির কাজের লোকেরা খাট খুলে নদীর পাড়ে নিয়ে যায়। ওখানে পুরোহিত ডেকে পুজো আর্চা করে আগুন ধরিয়ে দেওয়া হয় মরার খাটে। একটা কথা বলতো, তুই হঠাৎ জিদ ধরলি কেন ওই খাটে শোয়ার? জিদ ধরেছিলাম বলে খাটটা অন্য কারো ঘরে গেল না, না হলে এই মরার খাটে হয়তো অনেকেরই ক্ষতি হতো। আপনারা এতক্ষণ শুনছিলেন মরার খাট। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি
প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা গল্প লেখেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে।